পারলাম আমাদের এই নানা বাড়ির জং ভরা গেট খুলতে। গাইস, তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি বড় মসজিদে। Hey yo guys, it's me Rayhan Mirza and welcome to a brand new vlog. And guys, দেখতে দেখতে আমরা vlog number 12 এ চলে আসছি। And guys, আমি খুবই এক্সাইটেড। আমরা আজকে vlog number 12 পর্যন্ত চলে এসেছি। ইনশাআল্লাহ আমরা vlog number 20 এবং আরো ধীরে ধীরে আরো বেশি পর্যন্ত চলে যাব। আর এখন আজকের vlogটা খুবই অন্যরকম, বিশেষ করে কারণ আজকের vlogটা কোনো ট্যুর vlog হচ্ছে না, কোনো আমার স্কুলেও কোনো vlog না। আজকের vlogটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে। অনেক দিন পর আমি গ্রামের বাইরে এসেছি। আমরা প্রায় 9 মাস। এতদিন তো আমাদের আমাদের করোনা ছিল না, লকডাউন ছিল। এই কারণে আমরা তো বাসার মধ্যেই বন্দি ছিলাম, প্রায় খালি ঘুরতে যেতাম, কিন্তু গ্রামের বাড়ি কখনোই আসা হয়নি। এই কারণে ভেবে ফেলাম এবার গ্রামের বাড়ি আসা যাক। দাদার বাড়ি আছে, নানার বাড়ি আছে, একটু এদের সাথে একটু ঘুরে ঘুরে কথা বলা যাক, কারণ তাদের সাথে দেখা হয় না। তাদেরও মন মেজাজ ভালো থাকে না, আমাদেরও একটু খিটখিটে হয়ে গেছিলো। এই কারণে আমরা ভেবে ফেললাম যে একটু কেন না যাওয়া যাক, গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক। তো আমরা শেষ পর্যন্ত গাইজ আজকে দেখতে দেখতে আমরা ঠিক গ্রামের বাড়িতে চলে আসলাম। অ্যান্ড গ্রামের বাড়িতে এসে বর্তমানে আমি এখন আমার দাদার বাড়িতে আছি। আর বেশিক্ষণ দাদার বাড়িতে থাকবো না। দাদার বাড়িটা আমার সিরাজগঞ্জ শাহজাদপুরে, আর নানার বাড়িটা হচ্ছে ঠিক একই জায়গায় নরিনা গ্রামে। তো আমরা সবার প্রথমে এখন গতকাল আমি আমার মাকে রেখে এসেছি নরিনা গ্রামে, আজকে আবার সেখানে যাব তাকে ফিরে আনতে। তো চলুন যাওয়া যাক। আর কি বলবো, খুবই মজা লাগতেছে। বোন, কেমন লাগতেছে এতদিন পর গ্রামের বাড়ি আসছো? খুবই খারাপ। কেন? গ্রামের বাড়ি যাইছি কিন্তু এনে কেউ নাই, তো একা একা টাইম স্পেন্ড করতে হয়। তবু কেন দাদা দাদি নানা নানি এরা কেউ হয় না? এখানে তো শুধু দাদি আছে, দাদি তো অল টাইম রান্না করেই থাকে। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক, সামনে আগাই। চলো দাদির সাথে কথা বলে আসো। গাইস, তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, বাসার ছাদ। এখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর, আশেপাশে নেচার খুব সুন্দর, যেটা আমরা ঢাকা শহর থেকে পাই না। এই যে আব্বু, কি হচ্ছে এখানে? লুকাই লুকাই এটা কি দেখা হচ্ছে? না, আমি তোমাদের অনেকক্ষণ যাবত খুঁজে পাচ্ছি না, তাই তো খুঁজতে আসছিলাম। তোমরা তো ছাদে আছো, ওই জন্য। চলো, নানা বাড়ি যেতে হবে তো। হ্যাঁ চলো, আম্মুকে নিতে হবে তো, চলো। দাদি গো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই তুমি ভালো? পড়াশোনা ভালো করে শুনেন, সুবুদ্ধিও আল্লাহ খোদা হাফেজ। কেমন আছো? মাফ করো, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আমাদের ছাড়া দিনকাল কেমন যায়? রাতে গুতি থেকে কেমন যায়? বাচ্চা কাচ্চা থেকে কেমন যায়? কে তুমি একা কই? আমাদের সবাই তো আছে। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের নিজের বাসায়। তো আমরা এখন যাব নিজের বাসায়। নিজের বাসা থেকে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে চলে যাব আমাদের নানি বাড়ি। নানি বাড়ি থেকে আম্মুকে নিতে আসতে হবে। অবশ্য আম্মুকে নানি আসলে খুব ভালো হইতো, আনতে হবে প্যারা। চলো 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 চলো। ও মনে চাচ্ছ, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ আসছি ভালো। তুমি কেমন আছো? সবাইকে হাই দাও, হাই দাও, যাও হাই দাও। হাই 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 হাই। হ্যাঁ চলো চলো।
Jack it up. গাইস তো আমরা চলে আসলাম এখন নানি বাড়িতে। এই যে আমাদের নানি বাড়ি, ওইটা নানি বাড়ির গেট। আমরা এখন গেটের বাইরে দাঁড়ায় আছি, মামাকে ফোন দিছি, তো মামা একটু পরে আসবে, গেট খুলে দিবে। এখন অনেকক্ষণ 2 মিনিট দাঁড়ায় আছে অলরেডি, তার আসার নাম নেই। তো এখন দেখি কতক্ষণ লাগে তার। আর গাইস তো আমরা এখন করতে যাব শক্তি পরীক্ষা। গাইস তো আমরা অবশেষে পারলাম আমাদের এই নানা বাড়ির জং ভরা গেট খুলতে। দেখি আব্বু ধীরে ধীরে গাড়ি ঢুকাবে, আমরা চলো সামনে যাই। জুতো খুললাম, ধীরে ধীরে ভিতরে ঢুকি। গাইস তো আমরা এখন নানি বাড়ির ভিতর। এই যে আমার নানি বাড়ি, অনেক বড় বাসা। নানি বাড়িতে আমরা বাসায় এখন আমি, আমার বোন, আব্বু, আম্মু আর নানা আছে। বাকি সবাই গেছে দাওয়াত খেতে আমাদের ছেড়ে। আর 10টা মিনিট অপেক্ষা করলে কি বা হইতো, দেখা যাক। এখন তাদের জন্য অপেক্ষা করতে হবে, তাহলে আমরা একটু দাওয়াত খেতে যেতে পারতাম। কিছুই না। বয়স কত? বয়স কত? 7 বোন 7 বছর বয়স? কি বলে? আমি তো মনে করছিলাম 60 বছর বয়স। তোর বয়স জীবনেও 7 না, অন্তত তোর বয়স জীবনেও 7 না, এটা একটা কথা। আর দ্বিতীয়ত কথা, যে বয়স তাতে আব্বুর তো খাওয়াই দেওয়ার কথা না। বাবার কাছে সন্তান কখনো বড় হয় না, যে কোনো বয়সেই সন্তান খেতে পারে বাবার কাছে। কি করিস তুই? ব্লগ করি, ব্লগ করে। আমাদের ছেড়ে তুমি একা থেকেছো, তোমার ভালো হবে না। তুমি কেমন আছো? আমাকে একা ছেড়ে তুমি চলে গেছো দাওয়াত খেতে। আমাকে ছেড়ে তুমি মামি কেন চলে গেলা? আমাকে ছেড়ে আমি তো চলে গেছি, 10 মিনিট অপেক্ষা করলে তো আমি চলে আসতাম। 10 মিনিট পরে কি তুমি আসছো? ফোন দিতে আমি চলে আসতাম। তাই মামিকে এত মনে পড়লে কালকে তো যেতেই না, আমার বাসায় থাকতে। মামা মামা বাড়ি আসছো, আমার বাসায় থাকি। মামা কেমন খেয়েছো? মামি কেমন খেয়েছো? বলেছো পুরো পেটটা একটা ভরে দিয়ে দাওয়াত বুঝতে পারতেছিস। হ্যাঁ, একটা ফুল মাঝে মধ্যে গরু হাম্বা ডাকতেছে আর পুরো এক কোটি দই, বুঝতে পারছিস? সেই রকম খাওয়া দাওয়া হয়েছে। আমার মামা পেটে পুরো ফুটবল মারা তৈরি করে দিয়েছে। আগামী মাসে ভাই দাঁড়িয়ে কিছু কেন কথা বলে, তো ফুটে যে দাঁড়িয়ে আছে সেটা তোর মামাকে বল। গাইস তো অনেকক্ষণ রেস্ট নেওয়া শেষ, তো আমরা এখন নানি বাড়ির থেকে বের হলাম। এই নানি বাড়ির উঠানের সামনে এখন আমরা, এখানে দেখতেই পাচ্ছেন আব্বু আর আমার ছোট বোন ব্যাডমিন্টন খেলতেছে, তো এখন একটু খেলাখেলি করি। আমার নাতিকে সাপোর্ট করো। এই তো সাবাস, খাবার খাওয়ার সময় বাঘের মতো শব্দ বের হয়, এনে বিড়ালের মতো শব্দ বেরিয়েছে। তোর নানা তোর মতো থাকতেই বাঘ।
গাইস তো আমরা দেখতে দেখতে আমরা এখন খেলাধুলা শেষ, তো আমরা এখন দেখতে দেখতে গ্রামের একদম মুখ্য জায়গায় একটা চলে এসেছি, সরিষা খেতে চলে এসেছি। আর গ্রামে এসে যদি গ্রামের টাটকা গন্ধ নেওয়া না হয়, সবসময় তো শহরেই থাকি, ঢাকা শহর, যানবাহন, এখানে এসে যে একটা ফ্রি ভাব, এটা একমাত্র গ্রামেই পাওয়া যায়। তো আমরা বর্তমানে সরিষার খেতে, আমার মামা একজন বিখ্যাত কৃষিবিদ। দাঁড়াও মামা, তুমি বলে এইখানে যে সরিষা সম্পর্কে কিছু বলো, কোন সরিষা? দেখ, আমাদের হাতের ডাইনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো মানে এগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে মাঘী সরিষা, ওই যে ওগুলো। আর হাতের বাইরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো সেতি সরিষা। তো এইটা শ্বেত সরিষা, এটা মাঘী সরিষা হওয়ার কারণ কি? পার্থক্যটা কোথায়? পার্থক্য এগুলো, যেগুলো আমরা সাদা বাজারে যেগুলো সাদা সরিষা এগুলো দেখা যায়, সেগুলো হচ্ছে হলো এই সরিষা, এদের বয়সকাল বেশি, এগুলো টোটালে আসতে হচ্ছে হলো 70-80 দিন লাগে, আর এগুলো 50-60 দিনের ফসল পাওয়া যায়। বাহ, আমার একটা কোশ্চেন আছে, তুমি কি এভাবেই প্রত্যেক দিন খেতে ঘুরতে আসো, সরিষার খেতে, নাকি নাকি মাঝে মাঝে? না প্রত্যেক দিন না, প্রত্যেক দিন না, মাঝে মাঝে এই প্রকৃতি দেখার জন্য। গাইস তো দেখতে দেখতে আজকে আমরা দ্বিতীয় দিনে চলে আসলাম। আজকে আমরা গতকাল আম্মুকে নিয়ে নানি বাড়ি থেকে ফিরে আসছি। আর তাছাড়া আপনারাও তো জানেন যে গোপ্রো রাত্রেবেলা কানা, তো এখন আবার সকাল হয়েছে, তো আমিও অন হয়ে গেছি। তো আজকে আমরা যাব শাহজাদপুরের বিভিন্ন জায়গা ঘুরে দেখব, খুব মজা হবে, চিল হবে। অ্যান্ড গাইস এইবার আমাদের সাথে আব্বু আম্মু থাকবে না, আব্বু আম্মু এখন বাসায় থাকবে, আমি যাব ঘুরতে। তো চলুন যাওয়া যাক। গাইস তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে শাহজাদপুরের বিখ্যাত জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি দুই জায়গায়, একটা শাহজাদপুর, একটা কুষ্টিয়া। তো আমরা আসছি হচ্ছে শাহজাদপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে। তো এখানকার টিকিট 20 টাকা করে, আপনারা সবাই আসতে পারবেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই তার ব্যবহৃত জিনিসপত্র আছে। তো আমরা এটাকে একটু ঘুরে ঘুরে দেখব এবং এটাকে দেখি কতটুকু তুলে ধরতে পারি। গাইস তো আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি ঠিক অডিটোরিয়ামের সামনে। তো এখানে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ গান যা হয় এখানে এসব করা হয়। শাহজাদপুরে যে কয়টা স্কুল আছে এখানে তারা এসে বিভিন্নভাবে তাদের ছাত্রছাত্রীদের এখানে এইসব জায়গা দেখে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। এখানে তাছাড়াও সঙ্গীত প্রতিযোগিতা, নাচ প্রতিযোগিতা এসব হয়ে থাকে। সাপি কেমন লাগতেছে আজকে ভাই? খুবই খারাপ ভাই। তার প্রথম কারণ হচ্ছে যে আজকে তো আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাকাছি, কিন্তু জীবনে ফার্স্ট টাইম আমার এইটা হচ্ছে ব্লগ নাম্বার 12। তো ব্লগ নাম্বার 12-এই আমি জীবনে ফার্স্ট টাইম ক্যামেরা নিয়ে ধরা খাইছি। এখানে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে ক্যামেরা নিয়ে ভিডিও করা মানা, তবু আমি একটু রিস্ক নিয়ে ভিডিও করছি, তো সেখানে ধরা খাইছি। তো আর কি বলবো, এই জীবনে আর এই কাজ করা যাবে না, এই যে লুকাই করতে হবে, ধরা খাওয়া যাবে না।
গাইস তো আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাবাড়িতে পিছন সাইডে চলে আসছি। তো আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। তো এখন আমরা চলে যাব শাহজাদপুরের আরেকটি ঐতিহ্যবাহী জায়গা বড় মসজিদ। তো চলুন সেদিকে যাওয়া যাক। গাইস তো আমরা এখন বাইকে, তো আমি সাধারণত শাহজাদপুরে আসি মাঝে মধ্যে হেঁটে হেঁটে রিক্সায় চলে যাই, কিন্তু এবার ফার্স্ট টাইম বাইকে যাব। বাইকে বড় মসজিদ পর্যন্ত যাব, আরও অনেক কিছু ঘুরবো। তো দেখা যাক এবার ফিলিংসটা কেমন হয় বাইকে ঘোরার। আর খুব মজা হবে, চিল হবে, ভাইরাও সাথে আছে, তো দেখি। গাইস তো আমরা এখন বড় মসজিদের দিকে যাচ্ছি, আমরা 3 ভাই মিলে। তো এখন যাব বড় মসজিদের দিকে। তো খুবই ভালো লাগতেছে। ভাই তোমার কেমন লাগতেছে? অস্থির লাগতেছে, আগে মাস্কটা খোলো। জোশ লাগতেছে। জোশ। বড় মসজিদে তুমি আগে আমাকে ছাড়া গেছো? অবশ্য তুমি এখানে। আমি এখানেই থাকি, যেহেতু আমি এখানে গিয়েছি, অনেকবারই গিয়েছি। আমাদের শাহজাদপুরের ঐতিহ্য এটা। তো শাহজাদপুরের ঐতিহ্য আমি ফার্স্ট টাইম যাব। তো দেখি কেমন লাগে, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখি সামনে যাক, আর আপনারা জার্নিটা এনজয় করেন। অল্প থেকে বেরিয়ে যাওয়া নিয়েছিলাম, শেয়ার করি গাইস আপনাদের সাথে। গাইস তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি বড় মসজিদের। তো আর একটু পরে বড় মসজিদটা পেয়ে যাব। তো চলুন। ভাই তোমার কেমন লাগে? ভালো লাগতেছে ভাইয়া তোমাদের সাথে সময় কাটিয়ে। তো তোমাদের সাথে সময় কাটিয়ে তো আমারও খুব ভালো লাগতেছে, বাট মনে হচ্ছে তুমি ড্রাইভিং একবার তো আমাদের বাসটা খাওয়াইছিলা। তাই দেখি আরো সামনে। বাবা গাইস তো এটা আমার আরেক একটা ভাই। ভাইয়া তোমার নামটা একটু বলো। আমার নাম পলাশ। ভাইয়ের নাম পলাশ। আর কিছু ফিলিংটা কেমন যে তোমার ফ্রেন্ড আমার একটা ছোট ভাই? আমার উড়াধুরা, আমার বাইক না। চলো সামনে যাই। পুরাই বেদনা বুঝছেন গাইস তো আমরা এখন শাহজাদপুরে ঠিক খুব বড় একটা মসজিদ যেতে চলে এসেছি। এটা হচ্ছে শাহজাদপুরের বড় মসজিদ বলা হয়। এখানে হযরত ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। তো আমরা এখানে ভাইরা আছে, খুব আড্ডা টাড্ডা দেবো, খুব মজা করব। আর এটা হচ্ছে শাহজাদপুরের খুব বড় মসজিদ। তো আমরা দেখি আরও কিছু করা যায় কিনা। আর ফিলিংটা খুবই জোশ, খুব ভালো লাগতেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদেরকে আমি এখন শাহজাদপুরের সবচেয়ে বড় মসজিদটা একটু তুলে ধরার চেষ্টা করি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما. এই মসজিদের মুয়াজ্জিন 46 বছর ধরে এই মসজিদের মুয়াজ্জিন করছে। তো আমরা একটু নানার কাছ থেকে একটু জেনে নেব যে এই বড় মসজিদ সম্পর্কে তিনি কি জানেন। এই যে সাদতপুরের যে বড় মসজিদ, এই বড় মসজিদ সম্পর্কে কিছু একটু বলেন। বড় মসজিদ সম্বন্ধে এটা হলো মুকদ্দম সাহেব আসেন হলো আরব ইয়েমেন থেকে, হ্যাঁ 1150 খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসে। আসার পরে ওনার জাহাজ বেরিয়ে হলো পোতাজিয়াতে, পোতাজিয়া, এখান থেকে আমাদের পশ্চিমে প্রায় 2.5 কিলোমিটার, তাই না, 2.5 কিলোমিটার দূরে ওনার জাহাজ এসে বেরিয়ে ওই সিলেটে শাহজাহান রহমতুল্লাহ আলাইহ এক জোড়া কবুতর নিয়ে আসেন ছায়া কালারে, আর মকদম শেখ আনেন এক জোড়া। তারিফ সিলসিলা আছে, অনেক বংশধর আছে, হাজার হাজার কবুতর এখানে আছে। হ্যাঁ, ওই কবুতর এখানে জাহাজ থেকে ছেড়ে দেয়, তখন ওই জাহাজের থেকে কবুতর এই জায়গায় চর ছিল, এটা চলন বিল, এই জায়গাটা শুকনো ছিল, তখন এখান থেকে উনি কবুতরের পায়ে মুখে পাখায় মাটি নিয়ে আবার জাহাজে চলে যায়। তখন উনি চিন্তা করলেন এখানে যে কোনো শুকনো জায়গা আছে, তখন এখানে আসার পরে 2 রাকাত নামাজ পড়লেন মকদম শেখ। নামাজ পড়ে আল্লাহর তরফ থেকে গায়ে বিলান হয় যে তুমি এখান থেকে ইসলাম প্রচার করো। সব হিন্দু বসতি ছিল, তখন উনি ইসলাম প্রচার করেন। হ্যাঁ, প্রচার করার পরে এই মসজিদটা উনি নির্মাণ করলেন। তখন ওনার সঙ্গে বিক্রম কিশোরী, তখন এই দেশের রাজা ছিল, ভারত বিহারের রাজা বিক্রম কিশোরী, ওনার সঙ্গে ওনার যুদ্ধ হয়, সৈন্যদের সাথে যুদ্ধ হয়। যুদ্ধে ওনারা কয়েকবার পরাজিত হয়। তখন ওনাকে আসেন আমাদের সেজদায় রাখতো মসজিদের ভিতরে, তখন ওনার শের মোবারক দিদা করে। আর ওই জায়গার নাম হলো পোত আউজিয়া, পোত মানে জাহাজ, আউজিয়া মানে ঘেরা, সেই জন্য ওই জায়গাটার নাম হলো পোত আউজিয়া। এখন আমরা বলি পোতাজিয়া। হ্যাঁ, সেই তো ইসলাম প্রচার করেন। তারপরে ওনার এখানে শহীদরা মসজিদের ভিতরে আসেন আমাদের সময়, ওনাকে শহীদ করে। তখন ওনার শের মোবারক নিয়ে করতোয়া নদীতে ফেলে দেয়। আবার করতোয়া নদীর ভিতর থেকে আবার ওই শের মোবারক নিয়ে আবার বিহারে চলে যায়। তখন বিক্রম কিশোরী বললো যে ওনার দেখা গেল যে শেরে থেকে তসবিহ পড়তেছে সুবহান রাব্বিল আলা, তাই দেখে বিক্রম কিশোরী আশ্চর্যিত হয়ে গেল। তখন উনি বললেন ওনার সৈন্যদের যে ওনার বডির থেকে শের মোবারক কতদিন যাবত পৃথক হয়েছে। তখন ওরা হিসেব করে বলছিল যে 40 দিন, যে 40 দিন পরে ওনার শেরে দিকে সুবহানা রাব্বিল আলা জপতেছে, নিশ্চয়ই ইনি আল্লাহর একজন ওলি। তখন ওনার ওই শের মোবারকটা ওখানে মুসলমানের হাতে দেয়। হ্যাঁ, এবং তখন উনি ইসলাম গ্রহণ করার পরে তখন ওই হেডটা নিয়ে আবার এখানে চলে আসলেন। আসার পরে দেখা গেল যে এনার বডি অলরেডি দাফন হয়ে গেছে। তখন ওনার ওই শের মোবারকটা আলাদা আবার দাফন করা হয়। ওই জায়গাটা হলো শের মুকাম নামে পরিচিত। হ্যাঁ, এই তো ওনার জীবনী, এনার নাম অনুসারেই শাহজাদপুর নামকরণ করা হয়। ধন্যবাদ আপনাকে নানা। আর গাইজ একজন খুবই ভালো মানুষ, আমার খুব ভালো লাগলো। নানা দোয়া করবেন আমার জন্য। অবশ্যই অবশ্যই, আল্লাহ যেন তোমাদের ইলমের দরজা বাড়াই দেয়, তোমরা যেন ভবিষ্যতে দেশের এবং দেশের খেদমত করতে পারো, এই দোয়া করি। ইনশাআল্লাহ দোয়া করেন, ভালো থাকেন ইনশাআল্লাহ। أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته
حامي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم গাইস তো এখানে সবাই নামাজ পড়ছে বসে আছে তো এখানে আমি কিছু বলবো না বাইরে যে কথা বলি এখানে না বলাটাই কিছু ভালো حبيبك خير الخلق كلهم مولاي صل دائما أبدا على حبيبك خير خلق الله বড় মসজিদটা আসলে শাহজাদপুরের একটা বড় ঐতিহ্য। আমি আসছি শাহজাদপুরে অনেকবার, বাট কখনো বড় মসজিদে আসা হয় নাই। আজকে একটা যে কারণেই হোক, ব্লগের কারণেই হোক, আমাদের বড় মসজিদটা একটু ঘোরা হলো, খুবই ভালো লাগলো। 3 ভাই মিলে ঘুরলাম, তো খুবই ভালো। আর নানার কাছ থেকেও নানারও দোয়া পাওয়া হলো এবং তার বড় মসজিদের একটু ইতিহাসটাও জানা হলো, যেটা খুবই দরকারি সবার জন্য। গাইজ, তো এখানকার একবার ন্যাচার ভিউটা দেখেন। তো অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা বুঝে গেছেন আমি এখন কোথায় এক্স্যাক্টলি। গাইজ, আমি আমার বাসায়, মানে আমি ঢাকায় চলে এসেছি। আশা করি আপনাদের এই ব্লগটি খুব ভালো লাগছে। আর ব্লগ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেনই। এভাবেই সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি আরও বিভিন্ন জায়গায় যে আপনাদের জন্য ব্লগ করব। আর সুখে থাকবেন আর আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন।